দর্শক আমন্ত্রণ, চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচার, প্রচারণা, ভোটারদের চাওয়া পাওয়া সহ সবশেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতে জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই, দক্ষিণাঞ্চলের জনসভায় বললেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি। আমরা কোন দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুখে আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। দেশ জুড়ে চলছে বিএনপি প্রার্থীদের প্রচার, গণসংযোগ। সব দিক বিবেচনায় নিয়ে ভোট দেওয়ার আহ্বান। কিছুক্ষণ পর দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। ছুটির দিনে সারা দেশ জমজমাট প্রচার। দুই প্রধান জোটের প্রার্থীদের মধ্যে কথার লড়াই, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার, আমাদের ম্যানিফেস্টো। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে সেই দল, বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, পুলিশ সহ আহত বেশ কয়েকজন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবারে পুরো খবর। সাধারণ মানুষ অপরাধ করলে যেই বিচার, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অন্যায় করলে সেই বিচারই হবে, এ কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় থেকে সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। বরিশালের মেহেন্দিগঞ্জ আর পটুয়াখালীর বাউফলে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে, পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বলেন, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। আর বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ। সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক, এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্ন তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্য দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর। আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধী ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। নির্বাচনী জনসভায় অংশ নিতে বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে যাবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যেমনটি জানাচ্ছিলাম আপনাদের, সেখানে আমার সহকর্মী তরিকুল ইসলাম হিমেল রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলতে চাই। হিমেল, কখন নাগাদ আসলে জামায়াত আমির জনসভাস্থলে পৌঁছতে পারেন এবং এর আগে কোথায় কোথায় তার সমাবেশ আছে সেই খবরও জানতে চাই। এই মুহূর্তে আমি রয়েছি বোয়ালমারী স্টেডিয়াম মাঠে। আপনি জানেন যে ফরিদপুরে দুইটি জনসভায় বক্তব্য দিবেন জামায়াতে আমির ফরিদপুরের। তার একটি হলো এই বোয়ালমারী উপজেলা স্টেডিয়াম মাঠ যেটি সেখানে, এবং অপরটি ফরিদপুর সদর উপজেলা সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। এর আগে কিন্তু তিনি নড়াইল থেকে সড়ক পথে ফরিদপুরে আসবেন। তার আগে পিরোজপুরে তার জনসভা রয়েছে, পটুয়াখালীতে তার জনসভা রয়েছে, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি নড়াইলে আসবেন। নড়াইলের যে জনসভা, সেই জনসভাটি শেষ করে তিনি সড়ক পথে, নড়াইল থেকে সড়ক পথে আলফাডাঙ্গা হয়ে বোয়ালমারীর এই জনসভা স্থলে আসবেন এবং এখানের জনসভায় অংশ নিয়ে এখান থেকে বোয়ালমারী থেকে সড়ক পথে আবার ফরিদপুর সদরে যাবেন। সেখানের জনসভা শেষ করে তিনি
সড়ক পথেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা জামাত ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে যদিও তাদের এই জনসভাটি বিকেলে সময় দেওয়া আছে এবং তারা বিকেলে শুরু করবেন, কিন্তু জামাতের আমিরের স্টেজে উঠতে বা তার বক্তব্য দিতে হয়তো সেটি মাগরিবের আগে সম্ভব হবে না। অর্থাৎ বোয়ালমারীর এই জনসভায় জামাতের আমিরের বক্তব্য হয়তো মাগরিবের পরে তিনি এই জনসভায় বক্তব্য দিবেন, সেমনটাই এখানকার যে জামাতের নেতাকর্মীরা রয়েছে তারা সেটি জানিয়েছেন। এবং তারপরে যেহেতু ফরিদপুরের জনসভা, তো সেক্ষেত্রে বলাই যায় যে ফরিদপুরের জনসভাটা যে রাতে তার বক্তব্য ফরিদপুরের জনসভায় তিনি দিবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ হিমেল আপনাকে। আর কিছুক্ষণের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানিয়েছে, ইশতেহারে বিএনপির 31 দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই ইশতেহারে। এছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমাদের সকলকে সতর্ক, আসুন। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে সোনারগাঁও হোটেলে। সেখানে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, তার সঙ্গে যোগ দেব। রবিন, 3:30টায় বোধহয় ইশতেহার ঘোষণা করার কথা, এখন প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে এবং তারেক রহমান কি পৌঁছেছেন সেখানে, এবং আর কারা কারা আছেন, কাকে দেখতে পাচ্ছেন সেই খবর জানাবেন। আচ্ছা, এখনো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণার স্থলে এসে পৌঁছান। তিনি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। যাবতীয় যে প্রস্তুতি সেসব সম্পন্ন হয়েছে। আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারাও এসে অংশগ্রহণ করেছেন। মূলত বিদেশি কূটনীতিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সমাজের বিশিষ্ট নাগরিকরা আজকের এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। এর বাইরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম প্রধান, তিনি আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। যে ইশতেহারটি ঘোষিত হতে যাচ্ছে সেখানে 5টি অধ্যায় বিএনপি উল্লেখ করেছে, যেখানে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার থাকবে, বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়ক অধ্যায়। যে অধ্যায়গুলোর মধ্যে বিএনপি বিগত দিনে তারা যে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা, সেসবের সঙ্গে সমন্বয় করে স্বাক্ষরিত জুলাই সনদের আলোকে তারা তাদের এই ইশতেহার ঘোষণা করেছে বা প্রস্তুত করেছে। এবং এই ইশতেহারে মূলত যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, যেখানে প্রতি মাসে 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এর বাইরে ডিজিটাল অর্থনীতি, বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, পেপ্যাল চালু, ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন, মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ, এইসব বিষয়গুলো উল্লেখ থাকছে। বিএনপি যেটি বলছে, এই ইশতেহার কেবলমাত্র একটি নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। এবং নিজ দলের অবস্থান, অর্থাৎ বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে, ক্ষমতা নয় জনগণের অধিকারী বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু, লুটপাট নয় উৎপাদন, ভয় নয় অধিকার, বৈষম্য নয় ন্যায্যতা, এই নীতিগুলো তারা তাদের ইশতেহারে উল্লেখ করেছে। সেই সঙ্গে $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বিএনপি বলছে, যে এই অর্থনীতিতে বিএনপির $1 ট্রিলিয়ন অর্থনৈতিক রোডম্যাপ অনুযায়ী বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ জিডিপির 0.45% থেকে 2.5% উন্নতি করার চেষ্টা করা হবে, যেখানে অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং সবার জন্য উন্মুক্ত। সেই সব বিষয়গুলিকে প্রাধান্য দিচ্ছে বিএনপি তার এই ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার পরিকল্পনায়। বিএনপি যেটি বলছে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে বিএনপির মূল লক্ষ্য, এবং ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে
রূপান্তর হবে তাদের মূল লক্ষ্য। সেই সঙ্গে বিএনপি তাদের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানটিকেই মূলত প্রাধান্য দিচ্ছে এই ইশতেহার ঘোষণাতেও। বলছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে থাকবে সেটি। সংবিধান সংস্কার নিয়ে দুটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করবে বিএনপি, সেই সঙ্গে বিএনপি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে 10 বছরের যে সময়সীমা সেটি নিশ্চিত করবে, কিন্তু প্রধানমন্ত্রীর পদ এবং দলীয় প্রধান একই ব্যক্তি থাকতে পারবে। এরকম অনেকগুলো সাংবিধানিক সংস্কার বা অন্যান্য বিষয়ে সংস্কার প্রস্তাবও বিএনপির এই পরিকল্পনার মধ্যে থাকছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। এর পাশাপাশি অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও উপস্থিত হবেন। খানিক বাদেই বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ঘোষিত যে ইশতেহার সেটি ঘোষণা করতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। একদম সেই অপেক্ষায় আমরা আছি। আর ইশতেহার মানে সাধারণ মানুষের নতুন করে আসলে স্বপ্ন দেখার এবং বেশ কিছু জনকল্যাণমূলক কাজও এই ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধন্যবাদ রবিন আপনাকে। দর্শক, ইশতেহার পাঠ শুরু হলে আমরা সরাসরি চলে যাব সেখানে, তবে এর আগে কিছু খবর আপনাদের জানিয়ে দিতে চাই। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, মা বাবা ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। জানান, ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রচার চালিয়েছেন ঢাকা 16 আসনের ধানের শীর্ষের প্রার্থী আমিনুল হকও। শুক্রবার পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন তিনি। বলেন, বিভিন্ন ইস্যুতে জামায়াতের প্রার্থীদের বক্তব্য চরম নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। জনগণের ওপর আস্থা না থাকায় তারা অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সকালে বাসব এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতিও। এদিকে নিজ আসনে গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে, সেক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে। এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে, সুতরাং তাকে যদি বিজয়ী করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে পারি। ভোটের প্রচার গণসংযোগ শেষ হওয়ার সময়ে যতই ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। দিনে তো বটেই, রাতেও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছে নানা প্রতিশ্রুতি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও সংঘর্ষ আর পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপও। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। তারা বলছেন, অতীতের কথা মাথায় রেখে জনপ্রতিনিধি নির্বাচন করবেন তারা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। যার যার ধর্মচর্চার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানেই লেখা আছে, সেটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের অঙ্গীকার। একটি দল যিনি অনেকগুলো দলকে নিজের ভিতর পেটের ভিতর নিয়ে নিয়েছে, বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। আমরা বলছি, সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা 5ই আগস্ট ঘটিয়েছিলাম। কাল দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুতি কেমন চলছে, কতটুকু সম্পন্ন হলো, সহকর্মী মুরাদ ইমাম কবির সেই খবরই আমাদের জানাবেন। কবির, আপনাকে দেখতে পাচ্ছি, যেই জনসভার কথা আমরা বলছি সেটি কতটুকু প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যারা জড়ো হয়েছেন সেখানে বা জড়ো হবেন তারা কতটুকু আসলে প্রত্যাশা নিয়ে মুখিয়ে আছেন? আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মঞ্চটি আপনি দেখতে পাচ্ছেন, এটি তারেক রহমানের জন্য তৈরি করা হচ্ছে। আগামীকালকে এই মঞ্চে তারেক রহমান বক্তব্য দিবেন। উনি
দিনাজপুরে আসবেন 2:20 এর আগে উনি যাবেন ঠাকুরগা থেকে নীলফামারী হয়ে সেখান থেকে হেলিকপ্টার যোগে এই বিরামপুরে এসে পৌঁছাবে। উনি আসার জন্য যে হেলিকপ্টার ব্যবহার করবেন সেজন্য এখানে হেলিপ্যাডও তৈরি হচ্ছে, পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলছে। প্রায় 200 জন কারিগর এখানে মঞ্চ তৈরির কাজ করছে। আর এই মঞ্চটি ঢাকা থেকে কারিগর এনে এখানে কাজ করানো হচ্ছে। এখানে 75 ফিট লম্বা এবং 42 ফিট চওড়া মঞ্চ তৈরি করা হচ্ছে। তবে প্রস্তুতির যে বিষয়টি সেটি পুরোদমে চলছে, রাত দিন সমান তালে প্রস্তুতি চলছে। আমরা যেটি স্থানীয় যে নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এখানে কমপক্ষে তারা বলছে যে 7 থেকে 8 লাখ লোকের সমাগম হবে। আর এই আসনে আপনি জানেন যে এটি দিনাজপুর 6 আসন। এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। তারই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এবং স্থানীয় নেতারা যেটি আশা করছে যে তারেক রহমানের আগমনকে ঘিরে তাদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করেছি। এবং তারা স্থানীয় নেতাকর্মীরাও যারা রয়েছে তারাও মোটামুটি বিভিন্ন পাড়া মহল্লায় তারা গণসংযোগ করছেন এবং তারা আশা করছে যে এই মাঠে তারা যেটি বলছে এই মাঠেই প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে বক্তব্য দিয়েছিলেন। উনি 1979 সালে এই মাঠে এসেছিলেন। এরপরে তার মা খালেদা জিয়াও এই মাঠে বক্তব্য রেখেছেন। আগামীকালকে তারেক রহমান এই মাঠে বক্তব্য রাখবেন। তো যারা স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে তারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা উচ্ছ্বসিত এবং তারা আশা করছে এই নির্বাচনী যে বিরামপুর সরকারি কলেজ মাঠ সেটি কানায় কানায় ভরে উঠবে কর্মী একদম কবির, আমরা দেখতে পাচ্ছিলাম যে এই মঞ্চ তৈরির কাজ সেটিও আসলে পুরোদমই চলছে। অনেক ধন্যবাদ আপনাকে কবির সেই খবর আমাদের জানানোর জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। সকালে নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। এ সময় হল সংসদে নির্বাচিত একাধিক নেতাও বিএনপিতে যোগ দেন। জাতীয়তাবাদের রাজনীতিতে তাদের স্বাগত জানান বিএনপি নেতা রিজভী আহমেদ। প্রত্যাশা করেন তাদের হাত ধরেই বিএনপির রাজনীতি আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে রিজভী আহমেদ জানান, নয়াপল্টনের রোববারের সমাবেশের পরিবর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 8 ও 9 জানুয়ারি ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশে যোগ দেবেন। এ সময় বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। আমাদের 8 তারিখের সমাবেশের জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি তা নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না, আর এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। নির্বাচন ও গণভোট উপলক্ষে দুপুরে নীলফামারী সরকারি কলেজের হল রুমে ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সম্প্রতি উদ্ধার হওয়া পোস্টাল ব্যালটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এই বিষয়ে কাউকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, কিন্তু আমি যতদূর আমরা জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে গেছে। কিছু সংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না, এবং অব্যাহত আছে। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। তবে রাজধানীর গলার কাটা মহাখালী, গাবতলী আর সায়দাবাদ 3 বাস টার্মিনাল নিয়ে যেন মুখে কুলু পেটেছেন। ভোটাররা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর। আর প্রার্থীরা বলছেন, টার্মিনাল 3টি সরিয়ে নিতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করবেন তারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বাকিটা। ভোট আসে ভোট যায়, বদলায় সরকার, নেতা হন আইন প্রণেতারা, কিন্তু রাজধানীর কেন্দ্রে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক চিরচেনা এই যানজটের চিত্র বদলায় না আর।
শুধু এই মহাখালীই নয়, ঢাকার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা গাবতলী আর সায়দাবাদেরও একই চিত্র। 3 টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা দুর্বিষহ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়ন করা যায়নি তা। হবে কেমনে, না নিলে কেমনে হবে? ঢাকার বাইরে টার্মিনাল না নেয় তাহলে তো এটা আর সম্ভব না। আমাদের দেশের রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। টার্মিনাল মানেই বিপুল ভোট ব্যাংক। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আরেকবার এসেছে নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীরা আশ্বাসের ফুলঝুরে ছোটালেও নিশ্চুপ 3 টার্মিনালের বিষয়ে। এখন মোটামুটি 3 জন এমপি প্রার্থী আসছে, 3 জনের একই বক্তব্য যে তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ব্যক্তি কোনো কথা তারা বলেন নাই। সব পার্টি আসতেছে, আমরা ওকে আছে, যার যার মনে আছে কি কারে ভোট দিব, কারকে কি করব। টার্মিনাল নিয়ে কোনো কথা হয় নাই এখনো। কথিত আছে রাজধানীর ভেতরের এই 3 টার্মিনাল স্থানান্তর না করার পেছনে রয়েছে পরিবহন কেন্দ্রিক অর্থনীতি। শ্রমিক পরিবহন সংগঠনগুলোর হিসাবে এই 3 টার্মিনালে প্রতিদিন যাতায়াত করে 10,000-এরও বেশি দূরপাল্লার বাস। বছরে অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। যদি আমাদের নেতা যদি এখানে ইনশাল্লাহ নির্বাচিত হয়, অনতিবিলম্বে প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটাকে সরানো। এটা আপনার জনগণের পক্ষ থেকে আমরাই দাবি তুলব। যদিও 3টি স্থাপনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের, নির্বাচিত হলে এ নিয়ে সমন্বয়ের কথা বলছেন প্রার্থীরা। যারা এই সড়ক পরিবহনের ব্যাপারে যারা দীর্ঘদিন জড়িত আছেন তারা, তৃতীয়ত হচ্ছে অবশ্যই মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এদের সবাইকে নিয়ে ত্রিপক্ষীয় বসে সিদ্ধান্ত নিতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো কিছু এখনো যখন বিদ্যমান আছে সেগুলো নিয়ে কাজ করাটাই আমাদের প্রথম টার্গেট থাকবে। টার্মিনাল 3টি সরিয়ে নিতে ইতিমধ্যেই হেমায়েতপুর, উত্তরা এবং কাঁচপুরের 3টি জায়গায় জমি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ভেতরের 3টি বাস টার্মিনালের মুখের প্রতিদিনের চিত্র ঠিক এই রকম। বিশেষজ্ঞরা বলছেন এই যানজট এবং অব্যবস্থাপনা দূর করতে সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সদিচ্ছা। এটি করতে না পারলে এই 3টি টার্মিনাল রাজধানীবাসীর ভোগান্তির প্রতীকী হয়ে থাকবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারশেল ব্যবহার করে। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহতও হন। ডিএমপি কমিশনার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সমবেত হওয়ার সুযোগ নেই। এভাবেই জল কামান থেকে ছোড়া পানির তোড়ে ছত্রভঙ্গ হতে থাকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজপথে চলমান আন্দোলন। দাবি আদায়ে সকাল 11:30 নাগাদ যমুনার সামনের সড়কে জড়ো হতে থাকেন তারা। সরে যাওয়ার অনুরোধ করেন পুলিশ, কিন্তু দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। জুলাই থেকে দেবো আর জানুয়ারি থেকে কার্যকর করবো, অল্প অল্প করে চালু করতেছি, তাইলে আমরা সন্তুষ্ট। বিগত সরকার কর্মচারীদের উন্নয়নে পুরো কাজ করে নাই। এক পর্যায়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ, ছোড়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালাতে থাকে। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘাত। পুলিশি প্রতিরোধে বিক্ষোভকারীরা যমুনার সড়ক থেকে সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। সেখান থেকেও পুলিশ তাদের সরে যেতে বলে। পরে সাউন্ড গ্রেনেড ছুড়লে আবার ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। তার পা ভেঙে গেছে, আরো কয়েকজন ভাই আমরা দেখেছি আহত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় পড়ে আছে। পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। তারা আমাদেরকে পচাপাড়ে নিক্ষেপ করেছে
এখান থেকে, কিন্তু আমাদের কয়েকটা ভাই আহত হয়েছে, নিহত হয়েছে অনেক। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার। জানান, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় যে কোনো প্রকার গণজমায়েত নিষিদ্ধ। নিরাপত্তাজনিত কারণে বিএনপি সবসময় ২৯ ধারা মোতাবেক সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। এই এলাকায় কারোর ঢোকা নিষেধ এবং ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা তাকে বিশ্বাস করি। দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীদের জোট। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জামাতে আমির কথা বলছেন পিরোজপুরের জনসভায়, আমরা শুনবো তার বক্তব্য সরাসরি। জুলাই সন্তানেরা, যোদ্ধারা, লড়াকু সৈনিকেরা কোন আধিপত্যবাদ আর মেনে নেবে না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ ছিল আপনাদের সন্তান শরীফ উসমান বিন হাদি। তার দুটি দাবি, একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না, দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না। যারা এর সমর্থক তারাই তাকে খুন করেছে। আপনারা কি হাদির অবিচার চান? সে বিচার আমরা করবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। শুধু হাদির না, আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ, মুগ্ধ, হাদি, এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাল্লাহ তাদের বিচার আমরা করব। সম্মানিত পিরোজপুরবাসী, আপনাদের কাছে একটা ভোট চাই, প্রত্যেকের একটা ভোট চাই। সেই ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। কোন ইনসাফ? যে ইনসাফ একজন সাধারণ গরিব মানুষের জন্য অপরাধ করলে যে বিচার হবে, রায় হবে, শাস্তি হবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও যদি অনুরূপ কোনো অপরাধ করেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। একই বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা, আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দিলে ওদের মুখের বিরুদ্ধে হাত, বুকে, পেটের ভিতর থেকে তা বের করে আনা হবে ইনশাআল্লাহ। তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে, ব্যয় হবে ইনসাফের ভিত্তিতে। বাংলাদেশের যে এলাকা যতটা পিছিয়ে পড়েছে, বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ উন্নয়ন শুরু হবে ওখান থেকে। দেখা হবে না লাল নীল টেলিফোনের খেলা, দেখা হবে না কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, এইটা দেখা হবে না। দেখা হবে না ন্যায্য এবং ইনসাফের ভিত্তিতে কোন এলাকা কোন জিনিসটা আগে পাওয়ার অধিকার রাখে। আমরা সেই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এই যাত্রা আপনাদেরকে আমরা সঙ্গী হিসাবে পেতে চাই। আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশে অতীতের ইতিহাসের কালচার আর চলবে, অতীতের ইতিহাসের যে ভোটের সেই কালচার আর চলবে না। তোমার ভোট তুমি দিবে, আমারটা আমি দেব, স্লোগান ওইটা শেষ। আমারটাও আমি দিব, তোমারটাও আমি দেব, এটা আর চলবে না। আগামীতে যদি কেউ ভোট চোরের চিন্তা করে অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করে, যত বড় শক্তি হোক আমরা ছেড়ে কথা বলবো। এই মুহূর্তে আপনাদের সোনারগাঁও হোটেলে নিয়ে যেতে চাই। সেখানে ইশতেহার ঘোষণা যে অনুষ্ঠান, সেখানে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যার ফলে আজকে অনেক ত্যাগের বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে আমরা একটা একেবারে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন পেতে চলেছি। এই ত্যাগ, আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এবং এই দুঃখের সঙ্গে আমি আবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি দীর্ঘ তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আমাদের সেই মহিয়সী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সৃষ্টির জন্য তিনি সকল গণতান্ত্রিক দলগুলোকে, মানুষগুলোকে, শক্তিগুলোকে একত্রিত করেছিলেন। আজকে সেই দলের এক নতুন ইতিহাস, এক নতুন অধ্যায়। আজকে আমাদের নতুন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, সৃজনশীল নেতৃত্ব জনাব তারেক রহমান, তিনি আজকে
আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন। সমগ্র জাতি আজকে উন্মুখ হয়ে আছে যে এই নতুন নেতৃত্ব বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে, এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন, মানুষকে জাগিয়ে তোলবার জন্য বাংলাদেশের ইতিহাসে একটা নতুন সূর্যোদয় হবে, এই আশা সবাই করছে। আমি আশা করব আমরা সবাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আসুন আমরা বাংলাদেশে আমাদের এই নেতৃত্বে নতুন এক ইতিহাস সংযোজন করি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে কষ্ট করে আসার জন্য, এবং আমি আমাদের নেতাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি আমাদের সামনে, জাতির সামনে তার চিন্তা ভাবনাগুলো তুলে ধরবেন, কিভাবে তিনি রাজনৈতিক এবং অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে যাবেন। সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। ইশতেহার ঘোষণা করছেন দর্শক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা যুক্ত হব সরাসরি। সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে যোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আজকে ছুটির দিনে আপনাদের ছুটির যে আমেজটা, সেটা হয়তো আমরা একটু বিঘ্ন ঘটিয়েছি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরেও আন্তরিকভাবে ধন্যবাদ। Dear diplomats, thank you so much for attending here today. Though we have interrupted your holiday probably today, but thank you again for taking the trouble to join here. Thank you so much. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে থেকে 47 বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি, চেষ্টা করেছে সবসময় তার যে আদর্শ সেটার ভেতরে থাকার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠিত, দেশে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের। সেই দুর্নাম থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাত বরণের পরে দেশে আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। জনগণের রায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, দেশে প্রতিষ্ঠিত করেছিলেন সংসদীয় গণতন্ত্র। নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য দেশে নারীদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে তৃতীয়বারের মতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া অর্থনীতিকে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ফ্যাসিবাদী শাসনের 1.5 দশকেরও বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল।
দেশকে পরিণত করা হয়েছিল একটি তাবেদার রাষ্ট্রে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় 20 কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য, খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না। Dear friends of Diplomatic Corps, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But I'm sure you have found that in the folder which you're holding, there's a copy in English. So it will be easy for you to understand what we will be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি। মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে, দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন, এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি, এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ, সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়ক যে বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সবকিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে, এখানে আপনারা যদি দেখেন, এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি। গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ, অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার। আমি ডিটেইল আলোচনায় যাব না, আমি প্রথমেই শুরু করতে চাই গণতন্ত্র ও জাতি গঠন। গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি, প্রথমেই আমরা একটি কথা সেখানে লিখেছি, যদিও গণতন্ত্র এবং জাতি গঠনের
এখানে যে বিষয়গুলো আছে, যা আমরা গত 1 বছর ধরে দেখেছি, যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল সেখানে যা কিছু আলোচনা হয়েছে তার অধিকাংশই কিন্তু আমরা অনেক বছর আগে, প্রায় 2-2.5 বছর আগে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তবে আমরা এখানে নিয়ে এসেছি প্রথমেই 31 দফা বা জুলাই সনদের বাস্তবায়ন। আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে 31 দফা আমাদের 2030 ভিশন বা 27 দফা উপস্থাপন করেছিলাম, তখন 31 দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না। যেহেতু এটি আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়, সেজন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। কারণ জুলাই সনদের যে মেইন বিষয়গুলো আছে সেগুলোর সাথে আমাদের 31 দফার অনেক কিছুর মিল আছে, যা আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমরা জানি 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি, প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। এবং এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা জনগণের শাসনের কথা বলি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের কাছে আমরা শাসনের কথা বলি, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, বিশ্বাস করি দৃঢ়ভাবে, যে জনগণের শাসনের যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে। আমরা যদি বিগত 16-17 বছরে যা হয়েছে আমরা দেখেছি, খুব সহজে আমরা একটি কথা বলতে পারবো, যেহেতু ভোটই ছিল না, দেশে নির্বাচন ব্যবস্থাই ছিল না, ফলে জবাবদিহিতাও ছিল না। এবং জবাবদিহিতা ছিল না বলেই আমরা অপশাসন দেখেছি, জবাবদিহিতা ছিল না বলেই আমরা দুর্নীতি দেখেছি ট্রিমেন্ডাস হারে।